বিরোধী রাজনৈতিক দলের ভবিষ্যৎ সরকারি দলের অথবা সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এই জিনিসটা মাথায় রেখে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ এসে কি করবে, কি করতে পারবে না পারবে, এটা বিএনপি সরকারের উপর নির্ভর করে না, এটা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্ভর। এখন যদি আওয়ামী লীগ ফেরে, নিজের জোরে ফিরবে। এখন আওয়ামী লীগ কিন্তু কারো অনুগ্রহে ফিরবে না। যদি আওয়ামী লীগ ফিরে, আওয়ামী লীগের কারো কাছে কোনো কৃতজ্ঞতা থাকা দরকার হবে না, বলতে হবে না যে তোমরা আমাদের ফিরিয়েছো অথবা তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ, এটা বলতে হবে না। এখন আওয়ামী লীগ নিজ দায়িত্বে ফিরবে। দ্বিতীয় কথা হলো যে আওয়ামী লীগের যারা নেতা আছেন, যারা আওয়ামী লীগটাকে পথে বসাই দিয়ে গেছে, যে সমস্ত তথাকথিত নেতা, বিশাল বিশাল ফিগার, এক একটা মহির হিমালয় পর্বতের মধ্যে এক একটা অবস্থান, সেই নেতাদের কামসা হয়ে গেছে। ওই নেতারা কিন্তু এমনিও দেশে ফিরতে পারতো না, এই দেশের মানুষ ওদেরকে নিত না, দেশের মানুষ ওনাদেরকে নিত না। ওনারা কিন্তু এই অনুগ্রহটা চায়, ওই নেতারা কিন্তু বিএনপির কাছে অনুগ্রহটা চায় যে আপনি আমাদেরকে আসতে দেন। আর যে এই দেশে যে অগণিত আওয়ামী লীগের নেতাকর্মী আছে, কর্মী সমর্থক আছে, তারা কিন্তু কারো কাছে অনুগ্রহ চায় না রে ভাই। তারা এভাবেই তারা নিজেরাই নিজেদের অবস্থান তৈরি করেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করবেন। যেটা আমরা আগে দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি সরকারের বিচার করেছে, বিএনপি সরকারের নেতা যে যারা নাকি ছিল, মন্ত্রী ছিল, তাদের বিচার করেছে, কিন্তু 111 যারা কুশীলভ ছিল তাদেরকে প্রাইজ পোস্টিং দিচ্ছে, তাদের কিন্তু বিচার করে নাই। কাজেই বিএনপি সরকারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার কোন খুব একটা বিচার হবে অথবা তাদের প্রশ্নের মুখে তোলা হবে, এটা আমার কাছে মনে হয় না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে একটু জানতে চাই আপনার কাছে যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ, এর পাশাপাশি আরো অনেক ধরনের অভিযোগ রয়েছে। আহ, সেই অভিযোগের ভিত্তিতে আমাদের একজন পরিচিত মুখ আইন অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনেও ব্যারিস্টার সারওয়ার হোসেন, তিনি আসিফ নজরুলের বিরুদ্ধে তদন্তের জন্য 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগে একটি আবেদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশনে। আপনার কি মনে হয় যে এই ধরনের অভিযোগের কোনো তদন্ত দুদক থেকে করা হবে, অথবা করলেও সেটি আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে করা হবে? দেখেন, তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে একটা ধারণা দিয়েছিলেন যে ওনারা আইনের শাসন কায়েম করবেন। এখন আইনের শাসন কায়েম হয়েছে আমরা ধরে নিই আপাতত, যেহেতু উনি বলেছেন, উনি তো মিথ্যা বলবেন না। কারণ আইনের শাসন কায়েম হয়েছে কি হয় নাই, এটা প্রমাণের জন্য হলেও আমি মনে করি তদন্তগুলি হওয়া উচিত, এবং সম্ভাব্য সব ক্ষেত্রে, যেমন ওনার ক্ষেত্রে না। দেখেন, একটা জিনিস আমি বলি আপনাকে, তারেক রহমানের এই মুহূর্তে প্রধানমন্ত্রী যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, খলিলুর রহমান সাহেব, খলিলুর রহমান ওর নাম কি, সাত্তার সাহেব, সরি, এবিএম সাত্তার সাহেব, উনি তো প্রাইম মিনিস্টারের প্রিন্সিপাল সেক্রেটারি। উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা প্রকাশ্য অনুষ্ঠানে বলেছিলেন যে ওনার কাছে 8 জন উপদেষ্টার দুর্নীতির তদন্ত রিপোর্ট ওনার কাছে আছে, গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে। সরকারের কাছে তো আছে, সরকার ওগুলো নিয়ে তদন্ত করতে পারে। আমি একজন পার্টিকুলার ব্যক্তিকে সিঙ্গেল আউট করতে চাই, যেখানে নাকি 8 জন উপদেষ্টা দুর্নীতি গোয়েন্দা রিপোর্ট এমন একজন ব্যক্তির কাছে আছে, যিনি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের প্রিন্সিপাল সেক্রেটারি। তাহলে ওইটা ধরে টান দিতে হয় কেন? কারণ ওইটা যদি আপনি তদন্ত না করেন, তাহলে বুঝতে হবে যে আপনি এই দুর্নীতিগুলোকে সাপোর্ট করছেন। আপনি যদি আপনার দুর্নীতিকে সাপোর্ট করেন, অন্য কারো দুর্নীতিকে কেন করছেন? দুর্নীতি বিনিময় করছেন। অনেক সময় এরকম হয় যে দুর্নীতির বিনিময়ে আরেকের দুর্নীতি আপনি দেখলেন না। এইগুলি কিন্তু জরুরি আমি মনে করি। যদি এটা ওনারা এই সাত্তার সাহেবের, এটা নিয়ে আমি মনে করি সিরিয়াসলি আলোচনা হওয়া উচিত, এবং যদি আলোচনা না হয় তাহলে সাত্তার সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কারণ উনি 8 জন উপদেষ্টা ইজ্জত দিয়ে টান দিচ্ছেন, এবং এবার 8 জনের নাম বলেন নাই। নাম না বলাতে কি হয়েছে, সব উপদেষ্টা হইতে পারে এই 8 জন। এটা তো একটা ভয়ঙ্কর কাজ উনি করছেন। হয় ওটার বিচার হওয়া উচিত, নয় সাত্তার সাহেবের বিচার হওয়া উচিত। কিন্তু সাত্তার সাহেব কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কোলের মধ্যে নিয়ে বসে আছেন, উনি তো প্রিন্সিপাল সেক্রেটারি। তাহলে সাত্তার সাহেব ঠিক আছে, আর সাত্তার সাহেব যদি ঠিক থাকেন, তাহলে ওই 8 জনের বিচার হচ্ছে না কেন? ভাই, এটা তো আপনারা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা আছেন, গুরুত্বপূর্ণ জায়গা বসে তো রসিকতা ইয়ার কি করা জায়গা না এটা। এটা বুঝাতে হবে। আপনারা কি জনগণকে কি মানে ই মনে করেন, কি মনে করেন আপনারা যাই তাই বলবেন? আবার আজকে সকালে আবার আরেকটা জিনিস আমি বলি, এটা বলে শেষ করি। আজকে সকালে আমরা দেখলাম যে দায় মুক্তির অধ্যাদেশ পাশ হয়েছে। আমি আসলে বোঝার চেষ্টা করলাম যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি মানে কি। ডক্টর আসিফ নজরুল বলে আমি জুলাই যোদ্ধা, তাহলে এখন উনি কি দায় মুক্তি পাবেন কিনা, অথবা কোন পর্যন্ত দায় মুক্তি পাবেন, এটাও তো বলা বড় কঠিন। আমি এখন কিছু বুঝি না। আমি আরেকটা কথা বলে রাখি ভাই,
কোনো কিছুর দায় মুক্তি হয় না। দায় মুক্তি যে হয় না এটা আমরা আগেও বহুবার দেখছি। পরবর্তী সরকার এসে কিন্তু এটা দায় মুক্তি ঢুকাই দেয়। এখন যা বুঝেন আপনারা যা ভালো মনে করে তাই করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সাহেব তো বলেছেন, আমরা হঠাৎ করে দেখলাম তিনি থেমে গেলেন, সেটা নিয়ে আর কোনো ধরনের কোনো কিছু হলো না, এবং তিনি এখন তারেক রহমান সাহেবের কোলের মধ্যে রয়েছেন বা বুকের মধ্যে রয়েছেন, আপনি যেভাবে বলছেন। আমরা কি তাহলে ধরে নেব, যদি সাত্তার সাহেব সঠিক হয়ে থাকে, বা এই যে অভিযোগগুলো উঠছে যদি সঠিক হয়ে থাকে, তা এবং সেই জায়গা থেকে যদি তদন্তগুলো না হয়, তাহলে এই মানে পূর্ববর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের রাঘব বোয়ালদের সঙ্গে বর্তমান সরকারের এক ধরনের আন্ডার টেবিল এগ্রিমেন্ট রয়েছে। এবং আপনি দুদকের কথা বলেছেন, আমরা তো দুদককে তো কখনোই সেভাবে কার্যকর হতে দেখিনি, সেটি আওয়ামী লীগ আমল হোক, অন্তর্বর্তী সরকার আমল হোক, তার আগে বিএনপি সময় যখন দুর্নীতি দমন ব্যুরো ছিল তখনও হোক, এখনো হোক, আমরা দেখেছি এটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য যখন যেটা প্রয়োজন সরকারের নির্দেশে সেটি করে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে, তার নিজের বিরুদ্ধে অভিযোগ উঠলো, আর সরকারের আরো অনেক উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এপিএস এর বিরুদ্ধে অভিযোগ উঠলো, এবং সেগুলো কোনোটি তদন্ত হয়নি। দুই একটি হয়তো হয়েছে, সেগুলো আবার ওই ধরনের দায় মুক্তি দিয়েছে, মানে কোনো ধরনের কোনো অন্যায় হয়নি। সেই জায়গা থেকে আমরা কিভাবে বিশ্বাস করবো, আপনি যে বলেন যে হওয়া উচিত, আদৌ ভবিষ্যতেও হবে কিনা? এটা হবে কিনা এটা কিন্তু ভবিষ্যৎ বলতে পারবে। যদিও বাংলাদেশের আমরা যদি ভবিষ্যৎকে যদি অতীতের আলোকে বিচার করি, অতীতের আলোকে যদি ভবিষ্যতে চিন্তা করি, তাহলে আমাকে বলতে হবে যে হবে না। কারণ কখনোই হয় না। বাংলাদেশের ইতিহাস বলে যে কখনোই কোনো বিচার হয় না। যে বিচারটা হয় সেটা হলো রাজনৈতিক বিচার। যেমন ধরেন এই সরকার, মানে আমাদের এই বর্তমান যে বিএনপি সরকার আছে, বিএনপি সরকার 111 সরকারের বিচার করবে, সরকারের বিচার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করবে না। যেটা আমরা আগে দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি সরকারের বিচার করেছে, বিএনপি সরকারের নেতা যে যারা নাকি ছিল মন্ত্রী ছিল তাদের বিচার করেছে, কিন্তু 111 যারা কুশীলভ ছিল তাদেরকে প্রাইজ পোস্টিং দিচ্ছে, তাদের কিন্তু বিচার করে না। মানে তখন বলা হয়েছিল যে 111 ধারাবাহিকতাই হলো গিয়া আওয়ামী লীগ সরকার। তো এখন অনেকে বলছেন ওটা সরাসরি প্রমাণ করা যায় না, কারণ 111 যারা মাসুদউদ্দিন চৌধুরী ছিলেন তাকে ওনারা আবার কি বানাই দিচ্ছেন, আপনার অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বানাই দিচ্ছিলেন। তো বোঝা যায় যে ওই সরকারের লোকজন তারা বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় এবং ভালো ভালো জায়গায় পোস্টিং দিয়ে প্রমাণ করেছেন যে ওনারা আসলে ওই সরকারের ধারাবাহিকতা। আবার এবার আমরা তাই দেখলাম, এবারে খলিল রহমানকে একদম পররাষ্ট্রমন্ত্রী বানাই ফেলেছি। এটা তো একটু লজ্জা শরম ছিল, দূরে রাখছি। এরা ওইটা ওই শরমটাও পাচ্ছে না, নিজেরা পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী বানাচ্ছে। তার মানে এখান থেকে কিন্তু বোঝা যায় যে ইউনিট সরকারের আসলে এক ধরনের ধারাবাহিকতা এই বিএনপি সরকার। কাজেই বিএনপি সরকারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার কোন খুব একটা বিচার হবে অথবা তাদের প্রশ্নের মুখে তোলা হবে, এটা আমার কাছে মনে হয় না। এর মধ্যে অনেকে তো দেশ ছেড়ে চলে গেছেন। ফয়েজ আহমেদ তোয়েব, যিনি ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ছিলেন, আমাদের সাবেক একজন প্রভাবশালী উপদেষ্টা আদিলুর রহমান খান, তিনি নেপালের নির্বাচন পর্যবেক্ষণের নামে গেছেন, তিনি ফিরে এসেছেন কিনা আমি আদৌ জানি না, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে ধারণা করা হয় যে তিনি ওটির নাম করে তিনি দেশ ত্যাগ করেছেন। আমি দুঃখিত, আপনাকে নিয়ে অনেক বেশি কথা বলেছেন একজন প্রেস সেক্রেটারি, সাবেক প্রেস সেক্রেটারি, যিনি ডাস্টবিন শ্রমিক হিসেবে চিহ্নিত হয়ে আছেন, আমার মুখ থেকে সেই নামটি বেরিয়ে আসছিল, তারও কোনো হদিস গত কয়েকদিন পাওয়া যাচ্ছে না। আপনার কি মনে হয় যে এর মধ্যে অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন? এটা আমি বলতে পারবো না। আমি আমার সঙ্গে কারো যোগাযোগ হয় নাই, এবং আমি আদিলুর রহমান খান সম্পর্কে শুনেছি উনি কিন্তু ছিলেন সুপার স্তম্ভ, বুঝছেন। এই আদিলুর রহমান খান কিন্তু মোটামুটি সুপার স্তম্ভ ছিলেন। উনি কিন্তু আওয়াজ দিতেন কম, কাজ করতেন বেশি। এবং আমাকে অনেকে অভিযোগ করেছে রাজুকের নিয়োগ, রাজুকের মেম্বার চেয়ারম্যান এই সমস্ত নিয়োগ তো ওনার আমলে হয়েছে। ওই এক একটা নিয়োগে কেমন মানে ই করতে হয়, বিনিময় হয়, কিভাবে হয়। দু একজন আমার 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 এক পরিচিত, মানে পরিচিত মানে মানে বন্ধুর বন্ধু এই হিসেবে, উনি এই যে ওখানে মেম্বার হতে চেয়েছিলেন, ওনার কাছে কত টাকা চাওয়া হয়েছিল, কিভাবে, এগুলি শুনেছি আর কি। দু একটা অডিও রেকর্ড আমার কাছে আছে। তো এগুলো মানে উনি 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 কিন্তু সুপার উত্তম ছিলেন, উনি কিন্তু কোনো আওয়াজে আসতেন না, বসে বসে কাজ করতেন উনি। আবার আমি বাস্তিঘাটে দেখলাম, এই মধ্যে দেখলাম যে উনি ওনার বাড়িতে যাওয়ার জন্য মানুষের বাড়ি ঘর ভাঙিয়া একটা রাস্তা বানিয়েছিল রাতারাতি, এত পাওয়ারফুল ছিল। এবং পরে ওই রাস্তা নিয়ে আবার আন্দোলন হয়েছে, অমুক হয়েছে, এবং ওই রাস্তা যাতে ঠিকঠাক মতো হয় এটা তদারক করার জন্য রাজুকের চেয়ারম্যান চলে গেছিল মুন্সিগঞ্জে, বুঝলেন। ওটা কি রাজুকের চেয়ারম্যানের জায়গা নেই, সে ওখানে চলে গেছে তদারক করার জন্য। তার কিন্তু ছবি টুবি আমাকে, ভিডিও টিডিও আমাকে দিয়ে জন্য পাঠাচ্ছে। তো উনি এরকম ছিলেন আর কি। মানে মানে একটা লোক দেখেন, মানে মানুষকে না আসলে ক্ষমতা দিলে বোঝা যায় যে লোকটা কেমন। এই আদিলুর রহমান খান, তার নাম শুভ্র, চেহারা ছবিও শুভ্র। তো উনি
এর আগে গিয়েছিলেন নির্যাতিত, তাই না? আওয়ামী লীগ মানে নির্যাতিত মানবাধিকার কর্মী। উনি ওনার সঙ্গে আবার ওনার একটা সহকারী আছে, সেও নাকি উনি উপদেষ্টা হওয়ার পর ওনার সঙ্গে সবচেয়ে লেনদেন গুলি নাকি উনিই করতেন। যাই হোক, এই লোকের এত মানবাধিকার কর্মী বিপ্লবী লোকে দায়িত্ব পাওয়ার পর দেখা গেছে সে কি জিনিস। তো এখন এগুলি তো ভাই শুনেন, যখন কেউ দুর্নীতি করে না, একটা জিনিস মাথায় রাখবেন, দুর্নীতির একটা সাইকোলজি আছে। যাদের মাধ্যমে যারা ওনার কাছ থেকে সুবিধা নেন, যারা ওনাকে টাকা দেন, তারাও এক সময় বলে দেন। এগুলো তো গোপন থাকে না, যে কারণে এই পথে যারা যায় তারা ধরেই নেয় এটা গোপন থাকবে না। অতএব জাপানি কামাই নেই, 1.5 বছরের আয়ু, এর মধ্যে কামাই কমাই নিয়ে আমি দিব একটা পুরুষ। এই কারণেই কিন্তু, এই একটাই কারণে আমি কিন্তু সবসময় বলি যে যাদের বিদেশে বৈধভাবে থাকার সুবিধা আছে তাদেরকে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া উচিত নয়। এটা আমি সবসময় একটা কথা এই কারণে বলি যে 2 নম্বর করে তারপর পুরো দেশটার 12টা বাজায় দিয়ে গেছে এই আলী রিয়াজ এবং মনির হায়দার। আলী রিয়াজ মনির হায়দার যে ক্ষতি করে গেছে, এই ক্ষতি এই দেশকে টানতে হবে আরো কয়েক দশক। মাথায় রেখেন, কি একটা মূলা ঝুলাই দিয়ে গেছে জুলাই সনদ। আরে জুলাইয়ের সময় তোরা আসিলি কই বল? এই আলী রিয়াজ মনির হায়দার এরা কি জুলাইয়ের লোক? এরা তো দুধের মাসি, এরা তো দুধের মাসি। তখন আমেরিকায় ছিল, আমেরিকায় বসে বসে ওখানকার জীবনযাপন করতো, আর এখানে আমাদের সামনে জ্ঞান দিতে করে আন্দোলনের পর। এরা এমন গিট্টু লাগাইছে, এখন সংসদে বসে বসে সংসদের এই আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজের কাজ কিছু না, তাদের জুলাই সনদ দেওয়া এই গিট্টু খুলতেছে। এই পেজ গিয়ে লাগাই গেছে যে লোকগুলো। আবার দেখেন কেউ কেউ আছে ম্যানেজ মাস্টার, আশিক চৌধুরী কিন্তু ম্যানেজ করে ফেলেছে, যা এক প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছে ইয়ের কাছে, প্রাইম মিনিস্টার কাছে, প্রাইম মিনিস্টার মুগ্ধ হয়ে গেছে। আরে বাপরে বাপ, এটা জ্বলন্ত প্রতিভা, জ্বলন্ত প্রতিভা এখন হয়ে গেছে। আবার আরেকজন কি ফারুক আসিফ নাকি, সেটাও তার বিরুদ্ধে এত প্রমাণ দেখলাম পত্রপত্রিকায়, সেও দেখে ম্যানেজ করে ফেলেছি। তো এগুলো চলতে থাকবে, দেখা যাক কি হয়। দেশ এভাবেই চলবে। খুব একটা আশাবাদী হয়েন না, আবার খুব একটা হতাশ হয়েন না, দেখা যাক। এখন আশাবাদী তো আমরা হচ্ছি না, আমরা তো আছি, এভাবে চলছি, কি আর করা। এখন যারা আওয়ামী লীগ করে তাদের কোনো আশাবাদিতার জায়গা আছে নাকি? এই যে যে গত 2 দিনে যে দুটি ঘটনা ঘটলো এবং খুবই সিগনিফিকেন্ট একটি সময়ে, যখন কিনা সেই বহুল বিতর্কিত আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল সাহেব ভারতে গেলেন সফরে, ঠিক সেই মুহূর্তে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হলো। আবার তার একদিন পরে আওয়ামী লীগ যে আইনের বলে, যে অধ্যাদেশের বলে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে স্থায়ী করা হলো, মোটামুটি আইনটি পাস করা হলো। আম আপনাদের সামনে 2টি প্রশ্ন। একটি হচ্ছে যে কেন যখন ভারত সফরে যাচ্ছে ডক্টর খলিল, ঠিক আগ মুহূর্তেই বা সেই মুহূর্তে এরকম 2টি সিগনিফিকেন্ট ঘটনা ঘটলো? এবং একই সঙ্গে এই যে আইনে পরিণত হলো অধ্যাদেশটি, এর মাধ্যমে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি আসলে কি? শুনেন, একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ, যে দলটা নাকি বিরোধী অবস্থানে আছেন, বিরোধী রাজনৈতিক দলের ভবিষ্যৎ সরকারি দলের অথবা সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এই জিনিসটা মাথায় রেখে